তো আজকে আসলে দেখি এক্সাম হল স্ট্র্যাটেজি যা আমি পার্সোনালি যেটা ফলো করছিলাম অ্যান্ড আমি অন্যকে যেটা ফলো করতে বলি সেইটা নিয়ে আসলে আগে আলোচনা করব, দেন আমরা আসলে এই প্রশ্নটাই সলভ করবো আর কি। ওকে, সো আগে চলো স্ট্র্যাটেজি পাঁচটা দেখে আসি। সো আমার দিক থেকে আমি পাঁচটা স্ট্র্যাটেজিকে আসলে একটু লিখে নিয়েছি এখানে অলরেডি। সো এটা ভালো করে দেখো একটু। এক নাম্বার হলো যে তোমাদের যে প্রশ্নটা আছে, তুমি ধরো যে ১ থেকে ২৫টা প্রশ্নের মধ্যে তুমি পরীক্ষা দিচ্ছ। তো তোমার ২৫টা প্রশ্ন একটু ভালো করে পড়া দরকার আরকি। এটা খুব ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। আমরা আসলে খুব ভালো করে এই সকল প্রশ্ন পড়ি না। তো প্রশ্নগুলো না পড়ার দরুন যেটা হয় যে আসলে দেখা গেল এক পাশ থেকে প্রশ্ন পেয়ে সলভ করতে বসছি। তো যার জন্য দেখা যায় কি ১ থেকে ১৫ পর্যন্ত আস্তে, আস্তেই সময়টা শেষ হয়ে গেছে আরকি। যার জন্য দেখা যায় শেষের দিকে অনেক সহজ প্রশ্ন ছিল, বাট সেটা আসলে কমপ্লিট করা হয় নাই। খুব ইম্পোর্টেন্ট একটা পার্ট হচ্ছে এইটা। এই ১ম তুমি যখন ফুল প্রশ্নটা যখন পড়তে যাবা, তখন ১ম দেখায় তুমি যে উত্তরগুলো করতে পারবা আরকি। সাপোজ তোমাকে জিজ্ঞাসা করছে যে এস ব্লকে কয়টা মৌল আছে? ১৪ টা মৌল আছে আরকি। তো এরকম যে সকল প্রশ্ন আছে যে এক দেখায় করে ফেলা সম্ভব, তুমি ১ম ধাক্কায় সে সকল এক দেখায় পারা প্রশ্নগুলো উত্তর করে ফেলবা আরকি। এটা হচ্ছে ১ম দেখার কাজ। ৩ নাম্বার যে কাজটা করতে হবে সেটা হলো এরকম, কিছু টপিক থাকে আননোন টপিক, যা তুমি আসলে একাডেমিকে পড়ো নাই, এডমিশনে পড়ো নাই। অর্থাৎ তুমি আসলে ওই জায়গায় তোমার ভালো একটা দক্ষতা নাই আরকি। তো তুমি সেই প্রশ্নগুলো আসলে মার্ক করে নিবা। আর যে মোর প্রিসাইসলি যদি বলি, তুমি এই প্রশ্নগুলো আসলে দাগাবাই না আরকি। ওকে? তুমি এটা বাছাই করে নিবা তুমি আননোন টপিক হিসেবে। যেমন ধরো তুমি মলিকুলার অরবিটাল থিওরি। তো এটা ধরো তুমি একাডেমিকে পড়ো নাই বা তুমি এডমিশনে আসলে খুব ভালো করে পড়ো নাই। তোমার ভালো একটা দক্ষতা নাই এই জায়গাটায়। সো এই টাইপের প্রশ্ন আসলে তোমার এড়িয়ে যাওয়াটাই ভালো আরকি। ৪ নাম্বার যদি আসি, যে সেকেন্ড রিভিশনে এসে ম্যাথগুলো করবা। অর্থাৎ ১ম ধাক্কায় তুমি তো দেখে গেলে এক কথায় যে সকল প্রশ্ন আসে তাতে তুমি পারোই। বাট পরের ধাক্কায় এসে তুমি যে কাজটা করবা, যে সকল প্রশ্ন তুমি একটু থিঙ্ক থ্রু করলেই পারবা বা ম্যাথ করলেই হবে। তো তুমি পরের ধাক্কায় এসে সেই সকল প্রশ্নকে ডিল করো আরকি এরকম। ৫ নাম্বারটা হলো যে কন্ট্রোল করা। আসলে আমি যে সকল স্ট্র্যাটেজির কথা বলতেছি, এই জায়গায় নিজেকে কন্ট্রোল করতে পারাটা খুব বেশি একটা ইম্পোর্টেন্ট ব্যাপার। কারণ কি? ১ থেকে ধরো তুমি যদি ১ থেকে ২৫ পর্যন্ত প্রশ্নের উত্তর করতে যদি যাও, তোমার মনে হলো ১ নাম্বারটা আসছে ম্যাথ, তুমি এটা মাস্ট পারবা, ২ নাম্বারটাও ম্যাথ, ৩ নাম্বারটাও ম্যাথ, তুমি এটা মাস্ট পারবা আরকি। বাট এতে প্রবলেম কি হবে জানো? তুমি যদি শুরুতেই ম্যাথ করতে বসো, তো এতে করে তোমার ৩ টা ম্যাথ করতে হইতে পারে ৬ মিনিট সময় লাগছে। বাট তোমার কাছে এত তো সময় আসলে নাই। ফুল এডমিশন টেস্ট আসলে সময়েরই একটা খেলা, তাই না? তো এইজন্য তোমাকে কি করা উচিত? যে নিজেকে একটু কন্ট্রোল করতে পারা উচিত যে তুমি কখন কোন কাজটা কিভাবে করবা। একটু প্ল্যান করে গেলে তোমার জন্য একটু সুবিধা হবে আরকি। সো তোমরা কোন প্ল্যানে কে কিভাবে আগাও বা না আগাও, এটা চাইলে একটু কমেন্ট করে জানাইতে পারো। তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হইলো তোমরা কিভাবে আসলে করতেছো। এমনও হতে পারে যে আমি যেমনটা বললাম এর তুলনায় আসলে তোমাদের স্ট্র্যাটেজিটা আরো অনেক ভালো হইতে পারে। তাহলে আমিও একটু জানলাম, তাহলে তোমাদের জানার মাধ্যমে আসলে কমেন্ট যারা পড়ে তো তাদের ক্ষেত্রে একটু জানাশোনা হইলো আরকি। তো চলো দেখি এই ৫ টাকে কাজে লাগায় কিভাবে আসলে এমসিকিউটা সলভ করা যায় এক্সাম হলে বসে। তো এটা নিয়ে একটু কাজ করি। ঠিক আছে? ওকে। তো আমরা যে প্রশ্নটা সলভ করতেছি এখানে বর্তমানে সেই কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের এ ইউনিটের প্রশ্ন ২০২৩-২৪ যেটা হচ্ছে ১ম শিফটের প্রশ্ন সেটা নিয়ে কাজ করতেছি আরকি। ওকে? আচ্ছা, কাইন্ড অফ এক্সাম হলে যেভাবে পরীক্ষা দেওয়া উচিত ভাইয়া আসলে সেভাবেই পরীক্ষা দিব। তো চলো একটু খেয়াল করি। ১ম প্রশ্নে কি বলছে? কোন আ মৌলের আইসোটোপ প্রকৃতিতে নাই? আচ্ছা, প্রকৃতিতে আইসোটোপ নাই এরকম মৌলগুলোর কথাবার্তা ধরো যে আমি একাডেমিকে ভালোভাবে পড়িনি। ধরো যে পড়িনি। এজন্য এই প্রশ্নটা মার্ক করে নিলাম যে এটা আমার দ্বারা সম্ভব না। যদি সম্ভব হয় সেটা পরে দেখব আরকি। শুরুতে নিচে বাদ। এরপর দেখতেছি কি n সমান 4, l সমান 3 হলে কক্ষপথে অরবিটাল সংখ্যা কতটা আরকি। এটা কিন্তু আমাদের সকলের জানা উচিত। যেমন ধরো p, p আসলে কয় ভাগে? ৩ ভাগে বিভক্ত। d আসলে ৫ ভাগে বিভক্ত। f আসলে কয় ভাগে বিভক্ত? f আসলে ৭ ভাগে বিভক্ত আরকি, তাই না? এই l সমান 3 যদি হয় তখন এটা কি হয়? তখন আসলে এইটা এই যে এই f এর কথাবার্তাই কিন্তু বলতেছে আরকি। এটা কিন্তু সকলের এক কথায় জানা প্রশ্নগুলোর মধ্যেই একটা কিন্তু। তাহলে সেটা কোনটা হবে অ্যান্সারটা? তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে সি। ঠিক আছে? দাগায় ফেলছি। তারপরে হচ্ছে কোনটি বিষাক্ত বিকারক। ঠিক আছে? দেখেন হয়তোবা আমাদের বিকারকগুলো মুখস্থ নাই। যাদের বিকারকটা মুখস্থ আছে তারা দাগাইতে পারবা। এটাকে আসলে আমি আননোন টপিকের মধ্যে ফেলবো না। বাট তুমি চাইলে দাগাইতে পারো আরকি। বুঝতে পারছি? ওকে। তো আসলে প্রশ্নের উত্তরটা আসলে হওয়া উচিত ২ নাম্বারটা। ওকে, যাই এবার হচ্ছে কি নিচের কোনটিতে সর্বোচ্চ সংখ্যক পরমাণু আছে? ম্যাথ রিলেটেড আছে। সো আমি এটা অবশ্যই চেষ্টা করলেই পারবো। আমার বিশ্বাস আছে। সো আমি এটা পরে দাগাবো আরকি। মার্ক করে নিছি। এবার বলছে কি নিচের কোনটি এসিড ক্লোরাইড এর কার্যকরী মূলক? এসিড ক্লোরাইড, অবশ্যই ক্লোরাইডও আছে। তার মানে ডেফিনিটলি এটা এক কথা আমি দাগাইতে পারবো। দাগাই ফেলছি। তবে ক্যালসিয়াম ক্লোরাইডে ক্লোরিনের জারণ মান কত? তাহলে এটা হচ্ছে কত? +2, এটা তাহলে হচ্ছে -2। তাহলে ২ টা ক্লোরিনে -2 হলে একটা ক্লোরিনে তাহলে কত হবে? -1 হবে। তাহলে কোনটা অ্যান্সার হবে? ২ নাম্বারটা অ্যান্সার হবে আরকি। দাগাই ফেলছি। বন্ধনের হোমোলাইটিক বিভাজনে তৈরি হয় কোনটা? এখন হোমোলাইটিক বিভাজনটা হয়তোবা আমার দেখা গেল জানা নেই। এটা তাহলে আমি পরে এসে করব, বাট ট্রাইটা আমি করতে পারি পরে। সাপোজ এটা ধরো আমি জানি না। তারপর হলো কি নিচের কোনটিতে ডাইপোল মোমেন্ট 0? ডাইপোল মোমেন্ট 0, তো এটা আমাকে একটু ক্যালকুলেট করা লাগবে। আমি এটা পরে এসে করব আরকি।
তাহলে এরপরটাতে যাচ্ছি তাহলে কোথায়? ২৫ মিলিলিটার এটাতে লবণ দিলে এই দ্রবণে কি পরিমাণ দ্রব্য প্রয়োজন হবে আরকি। এটা ম্যাথ করা লাগবে। এটা আমি ট্রাই করলে ডেফিনিটলি পারবো। এটা পরে এসে করতেছি। ঝামেলা কিছু নাই। নিচের কোনটি প্রাথমিক প্রমাণ দ্রব্য এবং জারক পদার্থ আরকি। এটা মনে হয় সবারই জানা আছে। মোটামুটি সি থাকলেই কি হয়? প্রমাণ দ্রবণ হয়। তাহলে দেখো এখানেও সি আছে, এখানেও সি আছে, এখানেও সি আছে। বাট প্রবলেম কি বলছে? কোনটি জারক? তা আমরা মোটামুটি জানি মনে হয় বইয়ের মধ্যে ২ টা জারকের কথাবার্তা উল্লেখ আছে। একটা ডাইক্রোমেট, একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা দাগাই ফেলছি আরকি। বাট এটার লজিক আছে যদিও কেন এটাই উত্তর হবে। লজিকটা আমরা পরে দিব না আরকি। পরের ধাক্কা যখন করব তখন। এবার যাচ্ছি হচ্ছে যে নিচের কোন বিক্রিয়া দ্বারা একটি নতুন কার্বন-কার্বন বন্ধন গঠন করা সম্ভব? ওকে, তার মানে কার্বন এসে এখানে যুক্ত হবে বা কার্বন সংখ্যা বাড়বে। তাই না? এটা যদি তুমি একটু খেয়াল করে দেখো বা তোমাদের অনেকের মনে আছে ডেফিনিটলি এটা। এটা আসলে ফিদেল ক্রাফট এই বিক্রিয়া যেটা আছে এইটা হবে আরকি, তাই না? এটা কেন হবে লিখলে মনে হয় পরে বোঝা যাবে উত্তরটা। বাট দাগায় ফেলছি আরকি আগে। এবার বলছে কি নিচের কোনটি শুষ্ককারক ও নিরোধক হিসেবে কাজ করে? নিরোধকের কথা বলছে, তাই না? 9, 10 থেকে আমরা পড়ে আসতেছি। সালফিউরিক অ্যাসিড হচ্ছে নিরোধক। দাগায় ফেলছি আরকি আমরা এটা। কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে কি বলছে? যে পর্যায় সারণীতে ২য় পর্যায়ের উপস্থিত মৌলগুলোকে কি বলে আরকি? ২য় পর্যায়ের মৌলগুলাকে। বাট আমি তো ২য় পর্যায়ের মৌলগুলোকে কি বলে এটা তো আমি পড়ি নাই। তাই না? আমার ক্ষেত্রে ট্রাই করাটা সময় নষ্ট হইতে পারে। ধরা যায় আমি এটা দাগাবো না আরকি। হ্যাঁ? ওকে। তারপর কি বলছে? ইথাইন এ কার্বন-কার্বন পরমাণুগুলো কিরকম আছে আরকি? ইথাইনের মধ্যে আরকি। তো ইথাইনের মধ্যে তো এখানে তো ত্রিবন্ধন, ত্রিবন্ধন মানে হচ্ছে sp হাইব্রিডাইজড হয় আরকি। তার মানে এখানে অবশ্যই sp হাইব্রিডাইজড হবে। তো দেখাই ফেলছি। মেথিলেটেড স্পিডের সংযুক্তি কত? আচ্ছা, এটা তো আমাদের মুখস্থ, তাই না? 95% রেকটিফাইড স্পিডের সাথে 5% মিথানল থাকে আরকি। মুখস্থ প্রশ্নের মধ্যে একটা। বেরিয়াম সালফেটের বর্ণ কিরূপ? এটাও একটা মুখস্থ প্রশ্ন। এক ধাক্কায় পারার কথা। এটা আসলে কোনটা হবে? সালফেট হোয়াইট কালারের আরকি। আচ্ছা গেল। নিচের কোনটি হেটারোসাইক্লিক যৌগ? হেটারোসাইক্লিক। হেটারো সাইক্লিক বলছে আরকি। হেটারো মানে কি? অন্য কোনো মৌল সেখানে প্রেজেন্ট থাকবে আরকি। এরকম কথাবার্তাগুলো কিন্তু বলছে। মানে সাইকেলের মধ্যে আছে। তাহলে এটাও ধরো যে আমার একটু বুঝতে অসুবিধা হইতেছে। বাট আমি ট্রাই করলে হয়তোবা পারবো। গঠনগুলো আর্ট করা লাগবে আরকি। আমি ১ম ধাক্কায় করলাম না। শিখা পরীক্ষায় বর্ণহীন কোনটা? আমরা জানি ম্যাগনেসিয়াম আর হচ্ছে বেরিলিয়াম বর্ণহীন দেয় আরকি। তাহলে দাগায় ফেলছি এটা। নিচে কোনটি উভধর্মীয় অক্সাইড, তাই না? জিঙ্ক অক্সাইড আর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। মুখস্থ সবারই মোটামুটি। তো এটা কোনটা তাহলে হবে? এটা হচ্ছে সি নাম্বারটা হইতেছে আরকি। তারপরে বলছে কি তড়িৎ চুম্বকীয় বিকিরণের দৃশ্যমান অঞ্চলের তরঙ্গদৈর্ঘ্যর সীমা কত? দৃশ্যমান অঞ্চলের কথা বলছে কিন্তু। এটা সবারই মুখস্থ আছে। ২ নাম্বারটা দাগায় ফেলছি। গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টা আছে? মূলনীতি ১২ টা। এটা সকলের মোটামুটি জানা আছে, দাগায় ফেলছি। তো বলছে কি শুদ্ধটি নির্বাচন করো কোনটা সঠিক। pH সমান মাইনাস লগ অফ H প্লাসের ঘনমাত্রা আরকি। দেখো এখানে H ডাবল প্লাস দেওয়া আছে, এখানে এই প্লাসটা বাইরে দেওয়া আছে, এখানে প্লাসই দেওয়া নেই। তাহলে কোনটা অ্যান্সার হবে? এই নাম্বারটা অ্যান্সার হবে আরকি। এসটিপিতে কোনো গ্যাসের বলছে ১ লিটারে বিদ্যমান অণুর সংখ্যা কতটা? এটা ম্যাথ করতে হবে। ম্যাথ করলে আমি এটা পারবো। ওকে? আচ্ছা। তারপরে কি বলছে? প্রোটিনকে সম্পূর্ণরূপে আদ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? তো প্রোটিন একটা কি? পলিমার। যাকে সম্পূর্ণরূপে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কি পাওয়া যায়? মনোমার পাওয়া যাবে। প্রোটিনের মনোমার তাহলে কোনটা? এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে প্রোটিনের মনোমার আরকি। তো এটা উত্তর পেয়ে গেছি আমরা। আবার যদি দেখি আদর্শ পানির ডিসলভ অক্সিজেন অর্থাৎ DO এর সীমা কত? এটা তো মুখস্থ প্রশ্ন একটা ৪ থেকে ৮। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যখন ১ম ধাক্কায় সবকিছু দাগায় ফেলতেছি, তো তখন আমি কি ম্যাক্সিমাম গুলো দাগায় ফেলছি। আর আমি ২ টা সাইন এখানে ইউজ করছি। একটা এরকম করে একটা সাইন ইউজ করছি, আরেকটা হচ্ছে এরকম একটা সাইন ইউজ করছি। এইটা মানে আমি কি বলছিলাম মনে আছে? এটা মানে হচ্ছে যে আমি পারি না। এটা মানে হচ্ছে আমার পারি না, আমার কাছে একদম আননোন টপিক আরকি। বাট এটা মানে হচ্ছে আমি চেষ্টা করলে পারবো। তার মানে আমার আসলে কোনটাকে এখন কাজ করা উচিত? এইটার মধ্যে এখন তাহলে কাজ করা উচিত। তোমরা এক্সাম হলে এভাবেই কাজটা করতে পারো। গেল? ওকে। তাহলে এবার তাহলে চলো শুরুর থেকে শুরু করে আমরা ওই পর্যায় পর্যন্ত ফেরত আসি আরকি। তাহলে আমার ১ নাম্বারটা তো আমি দেখি যে পারি না। তো আমি ১ নাম্বারটা দাগাবো না। এবার যদি দেখি যে ৪ নাম্বার প্রশ্নের মধ্যে কি বলছে? নিচের কোনটিতে সর্বোচ্চ সংখ্যক পরমাণু আছে আরকি, পরমাণু। ১ নাম্বারের মধ্যে কি আছে? প্রোপেন বলছে, না? প্রোপেন মানে কি? C3H8 এখানে তাহলে পরমাণু আছে কয়টা মোট এখানে? ৭ টা পরমাণু আছে আরকি, তাই তো? আচ্ছা। তারপরে যদি আমরা এখানে দেখি নাইট্রোজেন, নাইট্রোজেনের পরমাণু আছে কয়টা এখানে? ২ টা। তারপরে যদি আমরা এখানে পানি দেই, পানির মধ্যে পরমাণু আছে মোট কয়টা এখানে? ৩ টা। তারপর সিলভার যদি দেই, সিলভারের মধ্যে আমাদের কাছে পরমাণু আছে মোট কয়টা এখানে? ১ টা। তো হয়তোবা তুমি ভাবতে পারো যে সর্বোচ্চ পরমাণু মনে হয় এটার কথাই বলতেছে আরকি। ব্যাপারটা আসলে এরকম না। কারণ এখানে ১ গ্রামের ক্ষেত্রে কিন্তু বলছে, তাই তো? আচ্ছা, তখন তুমি তাহলে কি করবা? তখন তোমার কাজ হচ্ছে এরকম যে ১ ডিভাইডেড বাই তাদের আণবিক ভর। ১ ডিভাইডেড বাই তাদের কি? তাদের হচ্ছে আণবিক ভর আরকি। যেমন প্রোপেনের আণবিক ভর কত বলতে পারবা? প্রোপেনের আণবিক ভর হচ্ছে কত? আ
3 বার হচ্ছে 36, 36 এর সাথে 8 যোগ কর, তাহলে কত হবে? তাহলে 44 হবে আরকি। তাহলে 44, ঠিক আছে? এর সাথে গুণ করতে হবে অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে Na, ঠিক আছে? তার সাথে আবার 7 ও গুণ হবে আরকি। কারণ কি? যতটা পরমাণুর কথা বলছে। তারপর মানে কি বলছে? 2, 2 এর সাথে গুণ হবে 1 ডিভাইডেড বাই 28, 28 কেন? কারণ নাইট্রোজেনের ভর হচ্ছে 28 ইনটু তাহলে কি হবে? Na হবে আরকি। তারপরে নাকি 3 এর সাথে আবার গুণ হবে কত? 1 ডিভাইডেড বাই 18 ইনটু ওই Na। তারপরে কি হলো? 1 ডিভাইডেড বাই 18 18 না, সিলভারের ভর হচ্ছে কত? 107 মনে হয়, তাই না? 107 বা 8 এরকম টাইপের আরকি। তাহলে হচ্ছে কত? Na। তাহলে আমাকে দেখতে হবে যে কোথায় এই গুণটার এই যে এই মানটা আসলে সবচেয়ে বেশি। যার ক্ষেত্রে এই মানটা মানে সরি, আমাকে দেখা লাগবে তার মানে কি? যার ক্ষেত্রে দেখা লাগবে যে এই মানটা যার ক্ষেত্রে হচ্ছে বেশি, তাহলে সে হচ্ছে আমাদের কাছে কি হবে? সর্বোচ্চ সংখ্যক পরমাণু থাকবে আরকি। তাই না ব্যাপারটা? আচ্ছা। তাহলে এখন এইটা তো বের করা একটু সময় সাপেক্ষ এবং কষ্ট সাপেক্ষ ব্যাপার। তুমি যদি ক্যালকুলেটর দিয়ে চেপে করতে যাও, তাহলে তুমি দেখবা তখন তোমার কাছে অ্যান্সারটা আসবে কোনটা আসলে ১ নাম্বারটাই আসবে আরকি। কোনটার মানটা বেশি আরকি। ওকে? তাহলে তোমার কাছে আছে কোনটা করতে হবে? এই যে এই নাম্বারটা তখন আসবে অ্যান্সারটা। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে। দেখছো ব্যাপারটা? তুমি যদি শুরুতেই এই ম্যাথটা করতে যাইতে, তখন তোমার কাছে কি একটা লম্বা সময় যাইতো, সামহাও হয়তোবা একবার ভুল হইতো। তো এই জায়গাটা ঝামেলা লাগতে পারতো আরকি। বাট সেকেন্ড টাইমে করার কারণে তুমি খেয়াল করতে পারতেছো মনে হয়, তোমার কাছে অলরেডি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে যে না আমি অনেকগুলো দাগায় আসছি। এবার আসে ২ নাম্বারের মধ্যে। বন্ধনের হোমোলাইটিক বিভাজন। বিভাজন তাহলে কয় ধরনের হয়? ২ ধরনের হয়। ধরলাম আমরা এরকম বলছিলাম A আর B। হ্যাঁ? ভিডিওতে এটা নিয়ে আলোচনা হয়েছিল মনে হয়। এটাকে যদি আমরা হোমোলাইটিক যদি ভেঙে ফেলি তখন কি হয়? A আর A এরকম তৈরি হয়। তখন সেটা কি তৈরি হচ্ছে? ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে আরকি, তাই তো? তখন তৈরি হয় হলো ফ্রি রেডিক্যাল তৈরি হয়। কখন? যখন আমরা হোমোলাইটিক ভেঙে ফেলি আরকি। তাহলে ফ্রি রেডিক্যাল তৈরি হতেছে এখান থেকে। তাহলে কোনটা অ্যান্সার হবে? ফ্রি রেডিক্যাল। এবার বলছে কি নিচের কোনটিতে ডাইপোল মোমেন্ট শূন্য? ডাইপোল মোমেন্ট শূন্য মানে কি? এখন এখান থেকে তুমি যদি খেয়াল করে দেখো AsIF4, AsIF4, আচ্ছা, এইখান থেকে তোমরা হয়তো অনেকে ভাবতে পারতেছো বা পারো যে এইরকম করে দেই, এটা ক্যান্সেল আউট হয়ে গেছে, এইভাবে মনে হয় ডাইপোল মোমেন্ট শূন্য হতে পারে আরকি। ব্যাপারটা আসলে এরকম না, এটা একটু জটিল। কারণ এটা হচ্ছে একটু 3 ডাইমেনশনাল হিসাব নিকাশ করা লাগে। যার জন্য তখন আ এই যে এই ২ টার মধ্যবর্তী এইটা আর এটার মধ্যবর্তী যে লব্ধি থাকে আর এইটা আর এটার মধ্যবর্তী যে লব্ধি থাকে আরকি। এই ২ টার লব্ধি পরস্পর ১৮০ অ্যাঙ্গেলে থাকে। এইজন্য ডাইপোল মোমেন্ট শূন্য হয়। সো এই প্রশ্নটা একটু কঠিন কিন্তু। হ্যাঁ, জিনিসটা এত সহজ না। আমরা যেভাবে সহজে এটা অ্যান্সার করতে যাই, এটা আসলে অতটা সহজ না। তো এটা unknown টপিক, বাট এটা আসলে তুমি চাইলে তোমাদের যে কনসেপ্ট দিয়ে তোমরা করতে চাও সাধারণত, এটা দিয়ে কিন্তু মিলে যায় আরকি, হ্যাঁ? এটা আমি বলতেছি, এটা কিন্তু এইভাবে প্রশ্নের উত্তরটা কিন্তু এরকম না। বাট এটাকে আসলে এখন বোঝানোর জন্য এভাবে করা ছাড়া আসলে উপায়ও নেই। ধরেন ফ্লুরিন দিলাম, ফ্লুরিন দিলাম, ফ্লুরিন দিলাম, ফ্লুরিন দিলাম। তো ৪ টায় আসলে ৪ দিকে সমান পরিমাণ লব্ধি আছে, সরি, সমান পরিমাণ বল আছে, বল দিয়ে টানতেছে। এইজন্য আমরা এখান থেকে 0 বলতেছি। বাট এটা কিন্তু অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন কিন্তু এরকম টাইপের না আরকি। ওকে? যাই হোক, তো অ্যান্সারটা দাগায় ফেলছি। এবার তাহলে আমরা কি বলে ফেলতেছি? আমরা এবার এখানে বলতে চাইতেছি যে আ ম্যাথ করতেছে যে ২৫০ মিলিলিটার ডেসিমোলার দ্রবণ তৈরিতে কি পরিমাণ দ্রব্য প্রয়োজন? এটার ম্যাথটা তাহলে আমাদেরকে কোন ফর্মুলায় করতে হয়? তোমরা কি কেউ বলতে পারবা? হ্যাঁ, খেয়াল করে দেখো তো। আমাদের কাছে ফর্মুলা ছিল C সমান W ইনটু ১০০০ ডিভাইডেড বাই M ইনটু V, তাই তো? তাহলে এখান থেকে বলছে কি পরিমাণ দ্রব্য, তাহলে কিসের মান চাইছে? W এর মান চাইছে আমাদের কাছে। তাহলে W সমান কি হবে? মনে আছে? C ইনটু M ইনটু V ডিভাইডেড বাই 1000। তাহলে C এর মান কত? C এর মান হচ্ছে ডেসিমোলার মানে কি? 0.1 মোলার। M এর মান কত? দেখো M এর মান বলছে 106। M এর মান বলছে কত? 106 ইনটু তোমার কাছে কি এসে বলছে? V এর মান তাহলে 250 বলছে কিন্তু আরকি। V এর মান বলছে 250 ডিভাইড বাই তাহলে কত হবে? 1000। হিসাব নিকাশ করে এবার এটাকে কাটলাম 4 দিয়ে, তাহলে 10.6 ডিভাইডেড বাই 4। এটাকে গুণ করলে কত আসতেছে? 2.65 আসবে আরকি। তাই তো? তাহলে অ্যান্সার তাহলে কোনটা হবে? সি নাম্বারটা আরকি। বুঝলাম ব্যাপারটা? ওকে। এর পরের প্রশ্নের মধ্যে আমরা যদি আসি, যে ১৩ নম্বরটা আমি দাগায় ফেলছি এরকম যে গোল চিহ্ন দিছে, তার মানে কি? এটা আমার একদম টপিকের বাইরে। কারণ আমি যেটা পড়ি নাই। ওকে? তারপরে এবার যদি যাই পরেরটার মধ্যে, যে নিচের কোনটি হেটেরোসাইক্লিক যৌগ? এটা তো আমি পড়ছি। বেনজিন যদি দেখি, আমাদের কাছে বেনজিনের গঠন আছে। এটা হচ্ছে বেনজিনের গঠন। এটা হেটেরোসাইক্লিক না। কেন? কারণ সবগুলাই এখানে কার্বন আর হাইড্রোজেন দিয়েই তৈরি হয়েছে আরকি সাইকেলটা। তারপর টলুইনের কথা বলছে। তাহলে টলুইনটাও আমাদের কাছে হেটেরোসাইক্লিক কিনা? এটা হচ্ছে টলুইন। দেখো এখানেও সবগুলোই কার্বন হাইড্রোজেনই আছে। বাট এই যে সাইকেল যেটা তৈরি হয়েছে না? তো এই সাইকেলের মধ্যে সবগুলোই কি কার্বন হাইড্রোজেনই আছে। এটা তাহলে হেটারো না। হেটারো মানে অন্য কার্বন এবং হাইড্রোজেনের বাইরে অন্য কেউ থাকবে আরকি। তাই তো? তাহলে এ আর সি না। এবার যদি পিরিডিন, পিরিডিন কোনটা? পিরিডিন হচ্ছে এরকমটা হচ্ছে পিরিডিন। এটা কিন্তু ভাইয়া
এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ভিডিওটা আছে সেখানে কিন্তু আলোচনা করছিলাম এটা পিরিয়ড নিয়ে। তো দেখো এই যে সাইকেলটা তৈরি করছি ওই সাইকেলের মধ্যে বা চক্রটার মধ্যেই কি আছে, নাইট্রোজেন আছে। তার মানে কি নাইট্রোজেন একটা হেটারো এলিমেন্ট হিসেবে এখানে অ্যাড হয়েছে আর কি। তাহলে কোনটা অ্যান্সারটা হবে? বি নাম্বারটা। তাহলে ফেনল হবে না কেন, তাই না? তো ফেনলের তো গঠন আছে, এই যে ফেনলের গঠন তো এই যে আছে। বাট দেখো এটা কিন্তু এই চক্রের ভিতরে আমাদের কাছে কিন্তু অক্সিজেন নাই, চক্রের বাইরে গিয়ে অক্সিজেন আছে। এই জন্য কিন্তু আমাদেরকে হেটারো সাইক্লিক বলতে পারছি না। তাহলে কোনটা অ্যান্সারটা হবে? বি নাম্বারটা গেল। এরপরে প্রশ্ন কোনটাতে গিয়ে আটকে রাখছি আমরা? 23 নম্বরে। 23 প্রশ্নটাতে কি বলছে? কোন একটা গ্যাসের 1 লিটার এ বিদ্যমান অণুর সংখ্যা বলছে আর কি। গ্যাসটার আণবিক ভর কত? 32, তাই তো? আচ্ছা, তাহলে ধরলাম গ্যাসটার মোল সংখ্যা যখন বের করি আমরা, তখন কিভাবে বের করি? ভি ডিভাইডেড বাই 22.4 এভাবে বের করি আর কি। ভি কত ধরছে এখানে? ভি ধরছে হচ্ছে 22.4, এর সাথে কত গুণ করা লাগবে? আমরা যদি অণুর সংখ্যা বের করতে যাই অ্যাভোগাড্রো নাম্বারটা গুণ করতে হবে আর কি, তাই তো? তাহলে 1 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 ডিভাইড বাই 22.4, তাই তো? আচ্ছা। সো এটা তুমি ক্যালকুলেটর চেপেও বের করতে পারো। আমি ক্যালকুলেটর চেপে না চেপেও চাইলে করতে পারবো, তাই না? এটাকে যদি কেটে দেই তাহলে ধরো যে ১০০ নিছি, এটাকে যদি দিয়ে দিই তাহলে উপরে যাবে তাহলে কত? ১০। কেটে দিলাম। তাহলে এটা তাহলে কত হবে? তাহলে এটা হবে হচ্ছে ৬০২ ডিভাইড বাই ২২ ইন্টু হচ্ছে কত? 10⁻22। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে কত? ৩ এর কাছাকাছি একটা ভ্যালু আসবে। অ্যাপ্রক্সিমেটলি ৩ এর কাছাকাছি একটা ভ্যালু এবং 10⁻22 ও থাকবে আরকি এরকম, তাই না? তাহলে দেখি 10⁻22 কোথায়, কোথায় আছে? এই যে একটা আছে এন্ড এইটা একটা আছে, ২ টা আছে, বাট এটা দেখো ৩ এর কাছাকাছি না, এটা ৩ এর কাছাকাছি। তাহলে কোনটা অ্যান্সার হবে? ডি নাম্বারটা অ্যান্সার হবে আরকি। ওকে? আচ্ছা। এবার তাহলে আমাদের কাছে সবকিছু প্রশ্ন হয়ে গেল মনে হয়। তো তুমি খেয়াল করতে পারছো কিনা যে আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো পরে করার কারণে আমাদের কাছে প্রেশারটা কম লাগছে এই মেথডে, এন্ড আমরা আসলে বেশি সংখ্যক মার্ক এখানে সিকিউর করতে পারবো আরকি। তাহলে এখন প্রশ্ন থাকলো যে ২ টা প্রশ্ন ছিল, ওই ২ টো প্রশ্ন তাহলে কি করব? এই যে পর্যায় সারণীতে ২য় পর্যায়ের মৌলগুলোকে কি বলে? এইটাকে আসলে তুমি নোবেল গ্যাস বলতে পারবা না, রেয়ার আর্থ মেটাল বলতে পারবা না, তারপর হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট বলতে পারবা না। তাহলে অবশ্যই এ নাম্বারটা হইতে পারে আরকি। সো এরকম একটা গেস করে দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে কি কোনটা যেন বাদ দিয়ে আসছিলাম? আরেকটা প্রশ্ন যে কোন মৌলের আইসোটোপ প্রকৃতিতে নেই? এই যে সোডিয়ামের আইসোটোপ প্রকৃতিতে নেই। বাট এই প্রশ্নগুলো আসলে তোমার জানা নাও থাকতে পারে। সো আমি একদম রিয়েল কেসে তোমাদের সাথে আসলে কি ঘটনা ঘটতে পারে এক্সাম হলে, তো সেইটাকে চিন্তা করে এই ভিডিওটা করছি আরকি। তো তুমি কিভাবে এক্সাম দিবা, আই গেস তোমার কাছে এখন ক্লিয়ার। তো তোমাদের হাতে যতটুকু সময় আছে আমি বলব যে এইটার মধ্যে একটু দক্ষতা বাড়াও। যদি তোমার কাছে এটা ফ্রুটফুল মনে হয়, তোমাকে যদি এটা কাজ করে, তো তাহলে তো অবশ্যই তোমার জন্য বেটার। আর তোমাদের যদি এটা ভালো লাগে, আমার কোনো একটা যে ইনপুট তোমাদের ভালো লাগে, তো এটা আমার কাছে আসলে অনেক ভালো লাগা দেয়। সো এইজন্য আসলে ভিডিওগুলো করি। তো এরপরেও যদি তোমাদের মনে হয় যে ভাইয়া আরো কিছু তোমাদের কিছু প্রয়োজন আছে এক্সামের আগে, তোমরা চাইলে আমাকে বললে আমি একটু তোমাদেরকে সহযোগিতা করতে পারবো আরকি। সো আজকে এই পর্যন্তই। আর কথা বাড়াচ্ছি না। ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে আরকি। আল্লাহ হাফেজ।